অনেক দিন ধরে এক প্রতিবেশী আমার মনকে নাড়া দিয়ে উঠছিল। সেই ডাকে সাড়া দিয়ে আজ আমি চলে এসেছি হিমালয় পর্বতমালার একদম পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ, যাকে কিনা আমরা দি ল্যান্ড অফ থান্ডার ড্রাগনও বলে থাকি। হ্যাঁ, আমি বলছি ভুটানের কথা। শুভ সকাল সবাইকে। যদিও বা ঘড়িতে এখন 8:45 আর আমরা চলেও এসেছি প্রায় মালদার অনেকটা কাছাকাছি। তো যাই হোক, আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। আমরা ভেবে রেখেছি আলিপুরদুয়ার কিংবা মাদারিহাট অথবা জলপাইগুড়ি, যেখানে রুম পাবো না কেন সেখানে স্টে করে যাব। যেতে যেতে চা বাগান চোখে পড়লে যে এক অসাধারণ অনুভূতি হয়, যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। সত্যিই খুব সুন্দর। বোলপুর থেকে 530 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি আমরা মাদারিহাট। আজকের জন্য এটুকুই। কাল সকালবেলা আমরা যাব রায়মাটা। গুড মর্নিং ফ্রম মাদারিহাট। সকাল সকাল আমরা নর্থ বেঙ্গলের স্পেশাল রুটি খেয়ে বেরিয়ে পড়েছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখব বক্সা, জয়ন্তী, টাইগার রিজার্ভ ফরেস্ট, আরও নানান কিছু। এই যে তোমরা নদীটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তিস্তা নদী। আর এত সুন্দর পরিষ্কার জল, আর নিচে ওই যে সাদা সাদা, ওগুলো কিন্তু বালি না, ওগুলো সব ছোট ছোট নুড়ি পাথর। কি সুন্দর না দেখতে। আর এভাবেই আমরা নদী পার করে চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের একদম কাছাকাছি। তবে এই যে জঙ্গলটি তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের মধ্যে বাঘ, হাতি, হরিণ সবই আছে। আগে যেতে যেতে আমরা কি কি দেখতে পাই সেটা সব ভাগ্যের উপর নির্ভর করবে। সামনে এক শালকাঠের তৈরি ব্রিজ দেখায়। দুজনে নেমে পড়েছি শুধুমাত্র পরিবেশটাকে উপভোগ করার জন্য। কি সুন্দর এক অজানা ছোট নদী, তার উপর তৈরি শালকাঠের ব্রিজ। আমরা ছুটে চলেছি জঙ্গলের মধ্য দিয়ে বক্সা জয়ন্তী পাহাড়ের উদ্দেশ্যে। তবে আমাদের চোখে বানরের দেখা মিললেও জঙ্গলি হাতির দেখা এখনও মেলেনি। জানি না জঙ্গলি হাতি দেখতে পাবো কি না, অনেকটা বেলা হয়ে এসেছে। তবে জঙ্গলি হাতি না দেখলেও আমাদের চোখে দুটো পোষা হাতি দেখা মিলেছে। যাক, একটু হলেও আমরা অন্তত শান্তি পেয়েছি। এখানকার লোকাল লোক আমাদের জঙ্গলে ঢোকার আগেই বলে দিয়েছিল যে ট্রাকের অথবা কোনো বড় গাড়ির পেছনে যেতে, কারণ সামনে কোনো যদি জঙ্গলি হাতি চলেও আসে তাহলে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। মাঠের ঠিক অপর প্রান্তে একটা জিনিস চোখে পড়ায় আমরা যেন থমকে দাঁড়ালাম। এর আগে কখনো একসাথে এতগুলো কবর দেখিনি, যা সত্যি আশ্চর্যজনক। ওই যে দূরে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের কোলেই রয়েছে রায়মাটাং নামে এক ছোট্ট গ্রাম, যা কিনা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের অন্তর্গত। ধুলো, বালি, ক্লান্তি সবকিছু যেন উপেক্ষা করে আমরা ছুটে চলেছি নুড়ি পাথরের ওপর দিয়ে সে গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আমরা জানি এ রাস্তা কষ্টদায়ক হলেও সেই কষ্ট আমাদের মন এবং চোখের শান্তির কাছে কিছুই না। তাই আমরা ছুটে চলেছি অবিরাম এক টুকরো শান্তির খোঁজে। গ্রামের ঠিক কাছাকাছি আসতেই দেখা মিলেছে চা বাগান এবং তার সাথে পাহাড়। এত সুন্দর এক জায়গা, যেন মনে হয় এখানেই থেকে যাই। এখন ঘড়িতে বেজে 12টা। রায়মাটাকে বিশ্রাম নেওয়ার পর আমরা ভাবতে থাকি কোথায় যাওয়া যায়। সে ভাবতে ভাবতে তখনই এক বন্ধুর কথা মনে পড়ে, যার বাড়ি কিনা আলিপুরদুয়ারে। তাকে ফোন করার পর সে আমাদের প্রথমে একটা জায়গাতে যাওয়ার কথা বলে, সেটা হচ্ছে পানবাড়ি। তো চলো বন্ধুরা, সেখানেই যাওয়া যাক। পানবাড়িতে আসার পর এত সুন্দর এক জায়গা দেখতে পাবো আমরা তা কখনোই আশা করিনি। ঝুটনদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা সম্বন্ধে আমাদের জানানোর জন্য। জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর এক জায়গা। আমরা তো দুজনে নেমে পড়েছি, এখানেই আজকে সন্ধ্যা অবধি টাইম কাটাবো আর কিছু রিলস বানাবো। চলো, কিছু রিলস বানিয়ে নেওয়ার পর আমরা দুজনেই এখন বাইক প্র্যাকটিস করছি। যে আমার দাদা, ও চালানো হয়ে গেল, তারপর আমি যাব। তো আমি চালাতে চালাতে একটা জিনিস নোটিস করলাম, এখানে খুব স্লিপ, ছোট ছোট পাথর থাকার কারণে এতটা স্লিপ হচ্ছে। তো যাই হোক, প্র্যাকটিস থাকা সবসময় ভালো। সব কিছু হয়ে যাওয়ার পর
আমরা এখান থেকে হাত পা ধুয়ে বেরিয়ে যাব। তো জলটা এতটা ঠান্ডা বলে বোঝাতে পারবো না। শেষে আমরা ওখানে কিছু ছেলে ছিল, তাদের কাছ থেকে লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে হাত এবং শরীরটা কিছুটা গরম করে বেরিয়ে পড়েছি রুমের উদ্দেশ্যে। রাত অনেকটা হয়ে গেছে, কিন্তু এত সুন্দর পরিবেশ, ওই যে আকাশের চাঁদ, সত্যিই অসাধারণ। কালকে আমরা ঢুকবো জায়গাও হয়ে ভুটানে। গুড মর্নিং ফ্রম জায়গাও। আমরা চলে এসেছি সকাল সকাল জায়গায়। জায়গাও হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম তোমরা বলতে পারো। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু ভুটান স্টার্ট হয়ে যাবে। আর এখানেই রয়েছে আমাদের সেই ভুটানের প্রসিদ্ধ গেট, আর এই গেটের মধ্যে দিয়ে আমরা এন্টার করব ভুটানে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, অন রোড ভুটানে আসতে গেলে পাসপোর্ট ভিসা কিছুরই দরকার হয় না, শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন থাকলেই হয়ে যাবে। আর তোমরা যদি এখানে থাকতে চাও, তার জন্য কিন্তু পার নাইট হিসাবে চার্জ করা হয় 1200 থেকে 1300 টাকা। আর যদি তোমরা ভাবো যে না আমরা থাকবো না, শুধুমাত্র ফুড শিলং ঘুরবো এবং তার আশেপাশে আরও কিছু সাইট সিন করবো, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। ফুড শিলংয়ে ঢুকেই তোমরা চলে যেতে পারো মোনাস্ট্রিতে, এবং সেখান থেকে চলে যাবে আমুচু হ্যাঙ্গিং ব্রিজ। এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়ে না। চলো সবার প্রথম যাওয়া যাক কোনাক মোনাস্ট্রির মন্দির। মন্দির হোক, মসজিদ হোক, কিংবা গির্জা, মোনাস্ট্রি, যাই হোক না কেন, এ সব কিছুর মধ্যে ঢুকলেই যেন এক আলাদা শান্তি চলে আসে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমে আমরা শহরটাকে কিছুটা ঘুরে নেব, কিছু কেনাকাটি করব। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ভুটানে তেলের দাম খুবই কম, আমাদের পড়েছিল 58 টাকা প্রতি লিটার। তো যাই হোক, আমরা সেখান থেকে তেল ফুল ট্যাঙ্কি করিয়ে বেরিয়ে পড়েছি আমুচু হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। আর একটা জিনিস তোমরা নোটিস করতেই পারছো, সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট। এত সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো একটা ছোট্ট শহর। ফুড শিলং থেকে আমুচু হ্যাঙ্গিং ব্রিজের দূরত্ব প্রায় 8 থেকে 9 কিলোমিটারের মতো। কিন্তু এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, জাস্ট কিছু বলার নেই। আর কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন একটু মেঘ করে এসছে। তো আমরা জানি তো ভুটানের ওয়েদার এরকমই, কারণ কিছুক্ষণ আগে রোদ থাকলেও কখন মেঘ কখন বৃষ্টি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই কারণেই হয়তো একে ল্যান্ড অফ থান্ডার ড্রাগনও বলা হয়ে থাকে। রাস্তায় যেতে যেতে এক অদ্ভুত ধরনের খেলা দেখতে পেয়ে আমরা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসেছি সেই খেলাটাকে উপভোগ করার জন্য। চলো দেখা যাক। এখানকারই একজন স্থানীয় আমাদের আমুচু ব্রিজ দেখার সাথে সাথে এক ঝর্ণার ব্যাপারেও বলল, কিন্তু জানি না সেই ঝর্ণাটাকে আমরা খুঁজে বার করতে পারবো কিনা। তবে আমরা প্রথমে যাচ্ছি আমুচু হ্যাঙ্গিং ব্রিজ, তারপরে সেখান থেকে ঝর্ণাটাকে খুঁজে বার করার চেষ্টা করব। কিছুটা রাস্তা বাইক চালিয়ে আসার পরে আমরা হয়তো চলে এসেছি ব্রিজের কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, হয়তো ওইটাই ব্রিজ হবে। যাই হোক, কি সুন্দর না ব্রিজটা। এবার আমরা বাইকটাকে সাইড করব, এখানে কিছু ভিডিও বানাবো, আর এখানকার যে তাজা হাওয়া সেটাকে কিছুক্ষণ উপভোগ করব। কি শান্তি, এত সুন্দর পরিবেশ, তার সাথে এই যে ঠান্ডা হাওয়া, পুরো মনটা জুড়িয়ে গেল। এবং যে আমাদের এতদিনের যে ক্লান্তি, সেটা যে কোথায় নিমেষে হাওয়া হয়ে গেল আমরা কিছুতেই টের পেলাম না। ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমাদের বেরিয়ে যেতে হবে ঝর্ণা খোঁজার উদ্দেশ্যে। ঝর্ণাটা গুগল ম্যাপে শো করছে না, তাই জানি না খুঁজে পাবো কিনা।
যাই হোক, এক স্থানীয় বলল যে ওই পাহাড়ের উপরে রয়েছে এক ঝর্ণা। রাস্তাটা একটু খারাপ, কিন্তু আমরা তো ভাই যাবই, চলো যাওয়া যাক। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, তো যাই হোক, পাহাড়ের উপরে ওঠার রাস্তা একটু খারাপ হবে, তো সব কিছু মেনে নিয়েই চলতে হবে। ঝর্ণাতে পৌঁছানোর পর জল দেখতে পাবো কিনা জানি না, কারণ এখনও বৃষ্টি হয়নি। তো চলো যাওয়া যাক, কি পাচ্ছি দেখা যাবে, সব ভাগ্যের উপরে। ঝর্ণা দেখতে পেয়ে আমি একদম সোজা দৌড়ে ওপরে ওই যে বসে রয়েছি। এত সুন্দর এক জায়গা, সত্যি মানে লোকালদের সঙ্গে যদি না কথা বলা হয় তাহলে আমরা জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর জায়গা থাকে। তো যাই হোক, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে নিয়েছি যে কোথাও যেতে গেলে সেখানে গিয়ে সাধারণত স্থানীয়দের সঙ্গে কথা বলাটাই বেটার। আজকের জন্য এতটাই। আমরা এখান থেকে বেরিয়ে ব্যাক টু রুম চলে যাব। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।